আমি আসলে কে? পিনাকি দাদা আসলে কে? ইলিয়াস ভাই আসলে কে? আমি 2018 কোটা সংস্কার আন্দোলনের উদ্যোক্তা। এই কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে ইলিয়াস ভাই, পিনাকি দাদা অনেক ভিডিও বানিয়ে ইনকাম করেছেন। আমি সেই মাঠের ক্ষুদ্র একজন কর্মী, যে আপনাদের এই ফুটেজগুলো তৈরি করার জন্য একজন প্রত্যক্ষ লড়াইয়ে অংশগ্রহণকারী। পিনাকি দাদা অনেক ভিডিও বানাতে পারেন ভারতের আগ্রাসন বিরোধী, কিন্তু সেই ভিডিওর মূল ক্যারেক্টার আমি ছিলাম। হ্যাঁ, এবং এটা করতে গিয়ে আমি নিপীড়িত হয়েছি। আপনি নিপীড়িত হননি? 18 আন্দোলন করতে গিয়ে আমি নিপীড়িত হয়েছি, গুম হয়েছি। আপনি হননি নিপীড়িত? আপনার এবং আমার মধ্যে পার্থক্য আছে। আমি যখন গুম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন আমাকে দেশ ছেড়ে পালানোর কথা বলা হয়েছিল। আমি পালাইনি, আমি দেশ ছেড়ে যাইনি। পরপর 3 বার গুম হয়েছি, কখনোই মনে হয়নি দেশ ছেড়ে চলে যাব। পিনাকি দাদা, আপনি একটু আতঙ্ক তৈরি হয়েছে আপনার সেই কালো জ্বরের ওষুধ নিয়ে নাড়াচাড়া দিচ্ছে প্রশাসন। 290 না কতগুলো শিশু মারা গেছে, আপনি আতঙ্কে দেশ ছেড়ে চলে গেছেন। আমি যাইনি। পার্থক্য তো আছে কিছুটা। আমি এখনো দেশে আছি, এখনো দেশে আছি। ঠিক আছে, আমার রাজনৈতিক প্রতিপক্ষ নুরুল হক নূর, তার আমি অনেক সমালোচনা করেছি। অনেক সমালোচনা কেন করেছি? আমাদের মধ্যে রাজনৈতিক বিবাদ শুরু হয়েছিল, সমালোচনা করেছি বিভিন্ন বিষয়ে, এবং আমি তার দ্বারা হামলারও শিকার হয়েছি। কিন্তু সে যত খারাপ হোক ভালো হোক, 24-এর আন্দোলনের একজন হিরো সে। আমি যেরকম কষ্ট করেছি, তাহির ভাই যেরকম কষ্ট করেছে, নুরও এরকম কষ্ট করেছে। যে মানুষগুলোকে সে দালাল বানানোর চেষ্টা করছে, 2জন মানুষ, এরা প্রত্যেকেই রাজপথের লড়াকু সৈনিক। সেটা খসরু ভাই হোক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোক, শিমুল বিশ্বাস হোক, অথবা সালাউদ্দিন হোক, জামাতের নায়েবে আমির তাহির ভাই হোক বা আমি হোক, আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকেই নিপীড়িত। একটা মানুষ দেখান যেই মানুষটা ক্ষতিগ্রস্ত না, এবং তাকে এই 2জন রয়ের দালাল বানাইছে। দেখান, আসেন, হিসাব করেন। যে কয়জন মানুষকে রয়ের দালাল বানাইছে, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি, আমাদের রক্ত ঝরছে, গুলিবিদ্ধ হয়েছে। আমি দেখাক একটা মানুষকে যাকে রয়ের দালাল বলছে, কিন্তু সে ক্ষতিগ্রস্ত না, দেখাক। তো এভাবে মানুষকে সম্মানহানি করা যায়। পিনাকি দাদার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যেটা ফরকাস্ট করেছি, উনি তারেক রহমানের জায়গাটাতে হাত দেন নাই। এছাড়া আপার লেভেলের সকল নেতাকে একটা 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 করে রয়ের দালাল হিসেবে প্রমাণ করেছেন। সবাইকে অন্তত 90%কে রয়ের দালাল। তাহলে একটা দলে 90%কে রয়ের দালাল বানায় দিলে ওই দল থাকে কি বলেন? কি থাকে? ঠিক আছে, তো এগুলো বলতে গিয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ারে হুমকি আসছে যে আমি আর রাজনীতি করতে পারবো না, আমার কাছ থেকে আর কেউ আম কিনবে না, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সারাক্ষণ বলে তোর আম কিনতাম না, তোর আম কিনতাম না, তোর আম কিনতাম না। তো আল্লাহ আমাকে খাওয়াইছে, আজকেও আমি ভাত খেয়েছি, নিজে রান্না করে ভাত খাইলাম এখনই। হ্যাঁ, খেয়ে এই যে একটা লাইভ করছি। তো এইভাবে আপনারা বন্ধ করেন এগুলো। আপনাদের প্রতি অনুরোধ, এটা করবেন না, ঠিক আছে? এটা করবেন না। আপনাদের অনেক মেধা, অনেক প্রজ্ঞা, আপনাদেরকে সারাক্ষণ নানা মানুষ বুদ্ধি পরামর্শ দেয়, আমাদেরকে দেয় না এভাবে। অত যুক্তি আমাদের মধ্যে নাই, অত বুদ্ধি করে আমরা বলতে পারি না।
লাইট ক্যামেরা অ্যাকশন আপনাদের মতো আমাদের হয় না। কথা বলার সময় পাশ দিয়ে সুন্দর একটা স্ক্রিন ওঠে, লেখা টক 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 করে উঠছে, একটা ভিডিও আসছে, একটা ছবি আসছে। আমাদের ভিডিও কখনো এরকম হবে না। আপনাদের মতো করে ওই প্রতিযোগিতায় আমি কখনো পারবো না। কিন্তু অনুরোধ যে আজকের পর থেকে এইগুলো করবেন না, ঠিক আছে? কোনো এভিডেন্স নাই, কোনো ডকুমেন্টস নাই। খসরু ভাই কি অমিত শাহর কাছে গেছে নাকি? হ্যাঁ, অমিত শাহর কাছে গিয়ে একটা চেয়ারে বসতেছে, হেলে সেখানে একটা ছবি তোলা হয়েছে। এই তো অমিত শাহর সাথে মিটিং করেছে। আমি পিনাকি দাদাকে বলি, আপনি যদি বিএনপির মতো একটা বড় দলের চেয়ারম্যান হতেন, আপনি ভারত নামে দেশের সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ রাখতেন না, তাই তো? বা জামাত ভারতের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রাখে না। এনসিপি একটা নতুন দল, এই যে বিক্রম মিশ্রি আছে না, আসলো যখন, এনসিপি ছোট্ট একটা দল, তারা 7 জন বিক্রম মিশ্রির সঙ্গে গোপন বৈঠকে বসলেন। দেশের সম্ভাবনাময় যত রাজনৈতিক দল আছে প্রত্যেকেই পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যোগাযোগ করতে বসতে বাধ্য নয় কি? এই রাজনৈতিক যোগাযোগ কি করবে না? একটা ছবি দিয়ে ভারতের দালাল বানায় দিলেন। ডক্টর ইউনূসকে মোদি একটা মেডেল দিয়েছিল 2013 সালে না কত সালে যেন, তাই না? 13 সালের দিকে। ওই ছবি নিয়ে তো বলেন নাই এই মোদির কাছ থেকে কেন মেডেল নিল, বলেন নাই তো, তাই না? আচ্ছা, এই আর কি। জাস্ট আপনি আপনার প্রতিপক্ষকে কিভাবে দেখবেন তার উপর নির্ভর করছে এইটা। আমি সামগ্রিকভাবে বলছি, আমার দীর্ঘদিন তারেক রহমান সাহেবের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, ভিডিওতে দেখেছি একসাথে, এবং দেখাও হয়েছে। আমি যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলে 2 বার গিয়েছিলেন। আমি হ্যান্ডশেক করেছি, বসে কথা বলেছি, একসাথে চা খেয়েছি। ছাত্রদলের খুব রেয়ারলি কিছু ছেলে পেলে তাকে দেখেছে, তাই না? খুব রেয়ার। বিএনপিরও খুব কম মানুষ তাকে দেখেছে, কিন্তু আমি দেখেছি। আমি দেখেছি কেন? ওনার বাবা আমার স্কুলেরই ছাত্র ছিল, ঠিক আছে? তো ওই স্কুলে ওনাদের যাওয়া আসি ছিল, বেগম জিয়ারও যাওয়া আসি ছিল, বেগম জিয়াও আমাদের স্কুলে গিয়েছিল। তার সামনেও সামনে সামনে বসে কথা বলার সুযোগ হয়েছে, ঠিক আছে? তো এই আর কি। সামনে সামনে বসে, আমি যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলে 2 বার গিয়েছিলেন। আমি হ্যান্ডশেক করেছি, বসে কথা বলেছি, একসাথে চা খেয়েছি। ছাত্রদলের খুব রেয়ারলি কিছু ছেলে পেলে তাকে দেখেছে, তাই না? খুব রেয়ার। বিএনপিরও খুব কম মানুষ তাকে দেখেছে, কিন্তু আমি দেখেছি। আমি দেখেছি কেন? ওনার বাবা আমার স্কুলেরই ছাত্র ছিল, ঠিক আছে? তো ওই স্কুলে ওনাদের যাওয়া আসি ছিল, বেগম জিয়ারও যাওয়া আসি ছিল, বেগম জিয়াও আমাদের স্কুলে গিয়েছিল। তার সামনেও সামনে সামনে বসে কথা বলার সুযোগ হয়েছে, ঠিক আছে? তো এই আর কি। চিনি, জানি। হ্যাঁ, জাতীয়তাবাদী। আমি তো বগুড়ার সন্তান, এই জন্য বিএনপির প্রতি টান বেশি আসে আমার। তো আমরা তো বগুড়ার মানুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তো ভালোবাসতেই পারি। জন্মের একটা টান আছে না এখানের, ওই টানটা চলে আসে, ঠিক আছে? তো আমার যে সার্বিকভাবে দেখা জাতীয়তাবাদী শক্তিটাই হলো বিদেশি আধিপত্যের বিরুদ্ধে একটা শক্তি। এটাই জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ হলো একটা জিদ, জাতীয়তাবাদ হলো জিদ, দেশের জন্য জিদ। হ্যাঁ, এই জিদটা দেশের জন্য। তো জাতীয়তাবাদী শক্তি মানে বিএনপি না, শুধু আগ্রাসনের বিরুদ্ধে যারাই লড়াই করে তারা জাতীয়তাবাদী শক্তি। জাতীয়তাবাদী শক্তি, এই শক্তিগুলোকে ভারত খুবই অপছন্দ করে। জামাত একটা জাতীয়তাবাদী শক্তি, ভারত খুব অপছন্দ করে। বিএনপি জাতীয়তাবাদী শক্তি, হেফাজত
জাতীয়তাবাদী শক্তি, এ সকল ডানপন্থী শক্তিদেরকে ভারত অপছন্দ করে। ভারতের প্ল্যান এটা যে এরা যেন কখনোই ক্ষমতায় না আসে, বিকল্প যেই আসুক তাদের কোনো আপত্তি নাই, বাট জাতীয়তাবাদী শক্তি, ডানপন্থী শক্তি এগুলোকে ভারত কখনো অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে? এবং দেখেন খুব সুন্দর যে এরা মানে বিএনপির বিভিন্ন বিষয়কে সমর্থন দেবে। কেন সমর্থন দেবে? কোনো কাজ নাই, এমনি সমর্থন দেবে। এই সমর্থন দেওয়ার উদ্দেশ্য শক্তি বৃদ্ধি না, এই সমর্থন দেওয়ার উদ্দেশ্য যেহেতু ভারতকে মানুষ অপছন্দ করে তাই একটা বেকায়দায় ফেলা যে ও ভারত সমর্থন দিছে তাহলে গেছে। এই যে একটা কনসেপ্ট, অনেক ধরনের চিন্তা আছে, আপনি যেভাবে ভাবেন ঠিক আছে সেভাবে ভাবতে পারেন। আজকে আমি আমজনতা দলের সাধারণ সম্পাদক, এই কথাগুলো কেন বলছি, কেন বিএনপিকে রিলেট করছি, কেন জামাতকে রিলেট করছি, কেন হেফাজতকে রিলেট করছি? প্রথমত হলো আমরা যে মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রাম করছি, আমরা তো বন্ধু ছিলাম, বিএনপি, জামাত, হেফাজত বন্ধু হিসেবে ছিলাম। তো এমন কি হয়েছে তাদের সাথে বন্ধুত্ব আমি ত্যাগ করেছি? আমি তো তাদের সাথে বন্ধুত্ব ত্যাগ করিনি, আমাদের দল তো তাদের সাথে বন্ধুত্ব ত্যাগ করেনি, তাই না? শেষ একটু বলি, এনসিপির বিষয়ে বলি যে এনসিপির সাথে এই বন্ধুত্ব না কেন, এনসিপির সাথে বন্ধুত্ব না কেন সেটাও বলি। এনসিপির সাথে বন্ধুত্ব না এই জন্য, ডক্টর ইউনূস গণ অভ্যুত্থানের পুরো ক্রেডিটটা এনসিপিকে দিয়ে আমাদের গণ অভ্যুত্থানে লড়াইকে অস্বীকার করেছেন, এবং গণ অভ্যুত্থানে এনসিপিকে পুরো ক্রেডিট দেওয়ার ফলে এবং এনসিপিকে ডক্টর ইউনূসের দল হিসেবে, ছায়া দল হিসেবে তৈরি করার ফলে আমাদের সংগঠনের অনেক ক্ষতি হয়েছে। আমাদের সংগঠন থেকে আমাদের কর্মীরা চলে গেছে, আমাদের সংগঠনে ডোনার যারা ছিল তারা এখান থেকে এনসিপিতে চলে গেছে। ওই সময় যখন ডক্টর ইউনূস তাদের মাথায় হাত দিছে, আমাদের সব কার্যক্রমগুলো সংকীর্ণ হয়ে আসছিল, কিন্তু আমরা আমাদের চেষ্টা, আমাদের লড়াই, আমাদের সততা এগুলোর দ্বারা আবার রিস্টোর করে ফেলেছি। আগে যা ছিলাম তার চেয়ে দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে আবার, আলহামদুলিল্লাহ। তো ওই জায়গাতে এনসিপিকে ডক্টর ইউনূস একনিষ্ঠভাবে সাপোর্ট দেওয়া, তার দল হিসেবে পরিচয় করায় দেওয়া এবং তিনি তাদের দ্বারা নির্বাচিত এরকমভাবে বারবার বলা, সচিবালয় এগুলোতে অ্যাক্সেস দেওয়ার ফলে এখানে বিপ্লবীদের মধ্যে যারা আরো অনেক লড়াই করছে কিন্তু এনসিপিতে যোগ দেয়নি, তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। একটা এক্সাম্পল দেই, আসিফ মাহমুদকে বলেছিলাম বন্যাতে আমাদের রান্না বান্না চলতেছে, আমরা আজকে 8 দিন ধরে রান্না করতেছি, প্রত্যেক দিন 15,000 মানুষকে খাওয়াচ্ছি, আমাদের চাল শেষ হয়ে গেছে, শুধু একটু চাল দাও, তোমাদের কাছে অনেক চাল আছে আমি জানি। তখন আমাকে বলেছিল আপনি কি এনসিপিতে মানে ওই যে নাগরিক কমিটিতে যোগ দিবেন? যদি যান তাহলে 2 ট্রাক না আরো অনেক দিব আমরা, বলেছিল। এই যে দেখেন, তাদের সঙ্গে রাজনীতি করলে সরকারি অনুদান নিয়ে কাজ করা যাবে, না হলে কাজ করা যাবে না, এইটাই একটা শত্রুতা হওয়ার কারণ না বলেন? এক সময় একই সাথে কাঁধে কাঁধ লড়াই করছি, কিন্তু পার্থক্য করা হচ্ছে কাজের ক্ষেত্রে, প্রোগ্রেসের ক্ষেত্রে, অনেক বিষয়। তো এই জন্য বিরোধিতা। সামগ্রিকভাবে আপনারা বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, কিছু করার নাই। আমি আমার চামড়াটাকে গন্ডারের মতো মোটা করে ফেলেছি। শেখ হাসিনার সময়ও অনেক নিপীড়নের শিকার হয়েছি, অনেক ট্রোল করেছে, এই করেছে ওই করেছে, ট্রোল করতে করতে পেরেশানি করে ফেলেছে, কিছু মনে হয়নি, সহ্য করে ফেলেছি। এখন মনে হয়েছে ডক্টর ইউনূস লুটপাটে জড়িত হয়েছে এবং তিনি তার আশেপাশে মানুষগুলোকে লুটপাটে সুযোগ করে দিচ্ছেন। আমার এটা মন মানসিকতা, আমার তথ্য পাইছি আমি, সেই জন্য আমি বলছি, নিউজে আসছে বিভিন্নভাবে আমি বলছি। ঠিক আছে, আপনারা যারা ডক্টর ইউনূসকে বেশি ভালোবেসে ফেলছেন অহেতুক, মানে কোনো ডেডিকেশন ছাড়া, কোনো অবদান ছাড়া, হ্যাঁ, দেশের জন্য কিছু না করেও তাকে অন্ধভাবে ভালোবেসে ফেলছেন, যে আপনার হলো ক্ষুদ্র ঋণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যেখানে 40% 45% ঋণ নিয়ে মানুষ বেদিশা হয়ে যায়। আমি কখনো দেখিনি ওনার কাছ থেকে ঋণ নিয়ে কোনো গরিব পরিবার সচ্ছল হয়েছে। যেই পরিবার একবার ঋণ নেয় তারা কোনোদিন এখান থেকে বেরোতে পারে না, তাদেরকে সুদ দিতেই থাকে, শেষ হওয়ার আগে আরেকটু টাকা দিয়ে ওটার উপর আবার ঋণ চলে। ধরেন 1 লাখ টাকা দিছিল, 1 লাখ টাকার মধ্যে আপনার হলো 90,000 টাকা আপনার হলো সুদ করছে, বেসিক্যালি 90,000 টাকা সুদ করে না, আপনার হলো 90,000-এর 3 গুণ সুদ করছে, তারপরে 10,000 টাকার
সুদ আছে, তখন বলবে আপনাকে আরো 90,000 টাকা দেই, তাহলে 90 আর 10 1 লাখ টাকা হলো, আবার 1 লাখ টাকার উপরে চার্জ। এটা গ্রামীণ ব্যাংকের একটা চিরচরিত একটা স্টাইল, ইন্টারেস্ট, সুদের হাই লেভেল অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এই রকম আর কত সুবিধা, কত ঋণ ফাঁকি দেওয়া, কর ফাঁকি দেওয়া, এত কিছুর পরেও কোনো গণ অভ্যুত্থান আমরা অবদান রাখলাম, আমাদেরকে রেসপেক্ট না করে ডক্টর ইউনূসকে রেসপেক্ট করতেছেন। এই যারা করছেন, যারা অতিরিক্ত প্রেম দিয়ে ফেলছেন, ভালোবাসা, তাকে নিয়ে স্বপ্ন দেখছেন, তারা আমাদের এই সমালোচনায় কষ্ট পাবেন, এটা আমি জানি। ঠিক আছে, কষ্ট পান, হ্যাঁ, আস্তে আস্তে দেখতে থাকেন, দেখতে থাকেন, আমাকে দাঁড়াবে বলতে থাকেন, ডক্টর ইউনূসকে পীর দরবেশ বানাতে থাকেন, আরো অনেক কিছু আপনারা অনেক প্রেক্ষাপট দেখবেন, আস্তে আস্তে সব পরিবর্তন হবে। এখন থেকে 5 মাস আগে যেটুকু বলি এটুকু বলা যেত না, এখন তো এটুকু বলি। ঠিক আছে, তো আপনারা আরো দেখবেন। ঠিক আছে, অনেক দেখবেন, ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন, সব সামনে ক্লিয়ার হবে। ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।